সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় অর্থাৎ সাধারণ ভগ্নাংশ। গত টিউটোরিয়ালটাতে আমি দেখিয়েছিলাম সাধারণ ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি, এর যে বিভিন্ন প্রকারভেদগুলো রয়েছে এবং সেগুলো বিভিন্ন ধরনের উদাহরণ নিয়ে আমরা আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় পর্ব আমরা শুরু করব সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি, ভগ্নাংশের যে তুলনা অর্থাৎ কোন ভগ্নাংশ অন্য ভগ্নাংশ থেকে ছোট বড় বা সমান কিভাবে হয়, ভগ্নাংশের যোগ বিয়োগ শিখবো, খালি ঘর পূরণ শিখবো, বিপরীত ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা তো অবশ্যই থাকবে। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশ গত টিউটোরিয়ালটাতে আমরা আলোচনা করেছিলাম। সমহর বলতে যেটা বোঝায় যে ভগ্নাংশের হরগুলো সমান, ঠিক আছে, তাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে। এই জায়গাটাতে সমলবও আমরা আলোচনা করতে পারি। তো আমরা একটু আলোচনা করি সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, একটু তোমরা মনোযোগ দিয়ে শুনবা। যেমন ধরো উপরে আমি লিখছি, আমি লিখলাম উপরে 3/4, ঠিক আছে। এরপর আমি লিখলাম 2/4, ঠিক আছে। এরপর আমি লিখলাম 1/4, এরপর আমি লিখলাম 4/4। তুমি যদি একটু লক্ষ্য করে দেখো যে 3/4, 2/4, 1/4, 4/4, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটা কিন্তু ভগ্নাংশ, ঠিক আছে। যেমন গত টিউটোরিয়ালে আলোচনা করেছে ভগ্নাংশ কি, ভগ্নাংশ হচ্ছে একটা অনুপাত, দুটো সংখ্যার একটা অনুপাত, ঠিক আছে। অনুপাতের আমরা আলোচনা করব এবং ভগ্নাংশের দুটো অংশ ভিতরে আমরা আলোচনা করেছিলাম, উপরের অংশটাকে লব, নিচের অংশটাকে হর বলে। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশ মানে কি, হর সমান হবে। দেখো এক্ষেত্রে সব জায়গায় কিন্তু আমার হর সমান, তাই না, যার কারণে এটাকে আমরা বলি সমহর বিশিষ্ট ভগ্নাংশ। প্রত্যেকটাই কিন্তু আমরা লক্ষ্য করেছি হর সমান। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশ অনেক সময় আমাদেরকে রূপান্তর করতে হয়, ভগ্নাংশ দেয়া থাকে সেটাকে সমহর বিশিষ্ট রূপান্তর করতে হয়। তো সেটা কিভাবে করতে হয় তার নিয়ম আছে, সেটা আমরা শিখব। তো সেটা একটু দেখাই। যেমন আমাদের এখানে গত টিউটোরিয়ালতে আমরা আলোচনা করেছিলাম সমহর বিশিষ্ট ভগ্নাংশ নিয়ে। আজকে আলোচনা করতে চাই 3টা ভগ্নাংশ নিয়ে, ঠিক আছে। যেমন এটা তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে, পেজ নাম্বার আমি বলে দিচ্ছি, পেজ নাম্বার 51, ঠিক আছে। পেজ নাম্বার 51 মধ্যে এই আলোচনাটা করা আছে। আমি আর একটু ক্লিয়ার করে বলি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমার পড়ার সাথে যদি তোমরা একটু মিলিয়ে নিয়ে পড়ো তাহলে দেখা যাবে যে আমি যে আলোচনাগুলো করছি সেটা থেকে তোমরা বেশ উপকৃত হচ্ছ, ঠিক আছে। কারণ কি দেখো, আমাদের পাঠ্য বই অনেক সময় অনেকগুলো বিষয়কে ডিটেলস আলোচনা করা থাকে না। সরি, 55 নম্বর পৃষ্ঠা 1/3, এরপর আছে 1/5 এবং আরেকটা আছে 5/6। এই 3টা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে বলেছে। তো কি নিয়মটা হচ্ছে কি, যে 3টা ভগ্নাংশের যে আমার হর রয়েছে সেই হরগুলোকে কি করতে হবে, লসাগু করতে হবে। অর্থাৎ 3, 5 এবং 6 লসাগু নির্ণয় করতে হবে, ঠিক আছে। সো 3, 5 এবং 6 3টা সংখ্যার দুটো সংখ্যাকে আমরা দেখতে পাচ্ছি 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। 3 দিয়ে ভাগ করে 3 একে 3, 5 নেমে আসলে ভাগ করা যায় না। 3 দিয়ে 6কে ভাগ করলে হবে 2। এরপর এই দুটো সংখ্যাকে আর কোনো সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, 1 ছাড়া। সো আমরা কি পেলাম, আমরা পেলাম 3 গুণ 5 গুণ 2, 3 × 5 = 15, 15 × 2 = 30। 30 হচ্ছে আমার লসাগু। লসাগু চ্যাপ্টার নিয়ে কোনো সমস্যা হলে আমি কিন্তু গণিত এবং গণিত চ্যাপ্টারের ডিটেলস আলোচনা করেছি, ঠিক আছে। তোমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে একটু যদি স্ক্রল করো আমার এই টিউলিপ এডুকেশনের, তাহলে দেখবা যে গণিত এবং গণিত নিয়ে বিশদ আলোচনা আছে। লসাগু নিয়ে তোমরা ইজিলি পারবা। সো এক্ষেত্রে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে আমার লসাগু হচ্ছে 30, অর্থাৎ প্রত্যেকটাকে 30 করতে হবে। সো এই যে 3কে যদি 30 করতে চাই কি করতে হবে, 10 দ্বারা গুণ করতে হবে। কিভাবে 10 পাবা, এই 3 দিয়ে 30কে ভাগ করো, কত আসে 10। সো আমার কি করতে হবে, 3কে 10 দ্বারা গুণ করলাম, নিচে 10 দ্বারা গুণ করলে হবে, উপরেও 10 দ্বারা গুণ করতে হবে। ঠিক সিমিলারলি এখানে 1 আছে, এখানে 5 আছে, 5কে 30 করতে হবে। কি তখন কি করবো, 5 দিয়ে তুমি 30কে ভাগ করবা, কত দরকার 6, নিচে 6 দ্বারা গুণ করলে উপরেও 6 দ্বারা গুণ করতে হবে। গত টিউটোরিয়ালে কিন্তু আমি এটা নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, এরপর কি করতে হবে, 6কে 5 দ্বারা গুণ, তাহলে 5 6 30 হয়ে যাবে, উপরেও 5 দ্বারা গুণ করতে পারো। তো নিচে এবং উপরে একই রকম সংখ্যা দ্বারা গুণ করতে হবে। সো উপরে পেলাম আমি 10, নিচে পেলাম 3 × 10 = 30, এখানে আমি পেলাম 6, 5 6 30, সরি 5 6 30, এরপর উপরে পাচ্ছি 5 5 25, নিচে পাচ্ছি 5 6 30। এখন দেখো প্রত্যেকটারে কিন্তু আমার কি সমান, সমহর বিশিষ্ট মানে ভগ্নাংশে রূপান্তর হয়ে গেছে। 3টা ভগ্নাংশকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করেছি। এখন এই আলোচনা থেকে আবার 2 নম্বর আলোচনাটা আমরা কমপ্লিট করতে পারি, সেটা হচ্ছে ভগ্নাংশের তুলনা। অর্থাৎ এই যে ভগ্নাংশ 3টা আমরা পেলাম, কে কার থেকে বড়, তার জন্য আমাদেরকে শিখতে হবে একটা নিয়ম। যখন কোনো ভগ্নাংশের প্রত্যেকটারই হর সমান হয়, লব যার বড় সেই ভগ্নাংশ বড় হয়, এটা মাথায় রাখো। আমি আবারও বলছি, যখন সবগুলো ভগ্নাংশের হর সমান হবে সেক্ষেত্রে লব যার বড় সেই ভগ্নাংশই বড় হবে। ইন দ্যাট সেন্স এখানে 10/30, 6/30, 25/30 আমরা দেখতে পাচ্ছি এই ভগ্নাংশটা লব বড়।
দ্যাট মিনস এই 25/30 এই ভগ্নাংশটা সব থেকে বড়। সো বড় হলে কি চিহ্ন দিতে হয়? ক্রোকোডাইল মাউথটা তার দিকে দিতে হয়। এরপরে কি আছে? 10/30, 10/30, ঠিক আছে। আর সবচেয়ে ছোট তাহলে কি হচ্ছে? 6/30। বাস, আমরা কি করলাম? ভগ্নাংশের তুলনা করে ফেললাম। এটাকে তুমি আবার ঘুরায় লিখতে পারো। তুমি যদি এটাকে 6/30 এইভাবে লিখো, তখন ক্রোকোডাইল মাউথটা এই দিকে চলে যাবে, 10/30 বা 25/30। এটা তো গেল সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে। তো এখন যদি লব সমান হয় সেক্ষেত্রে আবার কি হবে? সমলব বিশিষ্ট ভগ্নাংশ, সেটাও আমরা শিখে নিই। ভগ্নাংশের তুলনা বলতে কিন্তু আমাদের বুঝতে হবে যে বড়, ছোট বা সমান। হ্যাঁ, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আমরা দেখব সমলব বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করার মাধ্যমে কিভাবে করে আমরা ভগ্নাংশের তুলনাটা করতে পারি। এখন আমাদের পাঠ্য বইয়ের দিকে আবারও আমরা যাই, সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। আচ্ছা, বড় ছোট নির্ণয় করি, এভাবে দিয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আচ্ছা, আমি একটা সমলব চাচ্ছি। সমলব বিশিষ্ট ভগ্নাংশ যদি করতে চাই সেক্ষেত্রে কি হয়? সমলব, ওকে, সমলব বিশিষ্ট ভগ্নাংশ। সো আমি 3টা ভগ্নাংশ লিখছি, 6/9, তারপর লিখছি 6/16, এরপর লিখছি 6/7। ওকে, একটু লক্ষ্য করি, এই যে 3টা ভগ্নাংশ লিখলাম, 9 ভাগের 6 ভাগ, 16 ভাগের 6 ভাগ, 7 ভাগের 6 ভাগ, ঠিক আছে। 3টাই কিন্তু ভগ্নাংশ। এই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করে দেখি, 3টারই কিন্তু লব সমান, লব সমান 6, 6, 6। অর্থাৎ এটাকে সমলব বিশিষ্ট ভগ্নাংশ বলতেছি 3টাকেই। তো যখন সমলব বিশিষ্ট ভগ্নাংশ হবে তখন বড় ছোট নির্ণয়ের ক্ষেত্রে এর আগের ক্ষেত্রে যেটা আমরা শিখেছি সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তার ঠিক বিপরীত। সমহরে কি শিখেছি? হর সমান হলে লব যার বড় সে সবচেয়ে বড় হয়। সমলবে তার ঠিক বিপরীত, অর্থাৎ যদি আমার লব সমান হয়, হর যেটা বড় সেটা সব থেকে ছোট ভগ্নাংশ। এখন চিন্তা করে দেখো তো যে হর কোনটা বড়? হর হচ্ছে এইটা বড়, এটা সব থেকে ছোট। দ্যাট মিনস এই যে 6/16 এই হচ্ছে সব থেকে ছোট। এর থেকে কে বড়? ইমিডিয়েটলি দেখতে হবে এর থেকে বড় কে। এই যে এটা 6/9। আর সব থেকে বড় কে হবে? যদি সব কিছু ভগ্নাংশের লব সমান হয়, হর যার ছোট সে সব থেকে বড়। দ্যাট মিনস এই 6/7 হচ্ছে আমাদের সব থেকে বড় ভগ্নাংশ, ঠিক আছে। সো এটাকে আবার আমরা ঘুরায় লিখতে পারি, 6/7 সব থেকে বড়। ক্রোকোডাইল মাউথটা তখন এদিকে আসলো, এরপর হবে 6/9 এবং ফাইনালি 6/16। সো এটা হচ্ছে সমলব বিশিষ্ট ভগ্নাংশ যদি হয় সেক্ষেত্রে আমরা ভগ্নাংশের তুলনা এভাবে করতে পারি। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। গতকালকে কিন্তু একটা সমতুল ভগ্নাংশ নিয়ে আলোচনা করেছিলাম। সমতুল ভগ্নাংশ মনে আছে তোমাদের? যখন কোনো ভগ্নাংশের মান সমান হয় সেটাকে সমতুল ভগ্নাংশ বলে, মনে আছে? যদি মনে না থাকে তোমরা একটু গত টিউটোরিয়ালটা দেখে নিবা, দেখে নিলে তোমাদের ইজি হয়ে যাবে। সবগুলোর মান সমান হবে, হ্যাঁ, সেটাকে সমতুল ভগ্নাংশ বলা হবে। তো আমরা ভগ্নাংশের তুলনা শিখে গেলাম। এরপর আসে ভগ্নাংশের যোগ বিয়োগ। ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করতে হয়। আচ্ছা, ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করি সেটা আমরা একটু শিখে নেব। আমাদের আবারও পাঠ্য বইয়ের দিকে যাই, পাঠ্য বইয়ে আমাদের এটা নিয়ে আলোচনা আছে। প্রথমে আমরা যোগটা শিখি। আমাদের কিছু যোগ দেয়া আছে। 3 নম্বর আলোচনা আমাদের আছে 1/4 যোগ আছে 1/3। এই দুটো ভগ্নাংশের যোগ করতে বলেছে। তো মনে রাখতে হবে এটা, এই দুটাই কিন্তু আমাদের কি সমলব বিশিষ্ট ভগ্নাংশ, তাই না? এখানেও এক আছে সমলব। তো যোগ করতে হলে হরগুলোর সমান করতে হবে অথবা লসাগু নির্ণয় করতে হবে। দুটো ভাবে করা যায়, দুটো ভাবেই করে দিব আমি। 4 এবং 3 এর লসাগু নির্ণয় করবো। 4 এবং 3 যেহেতু 3 একটা আমার মৌলিক সংখ্যা, তো সাধারণ 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে দুটো সংখ্যা ভাগ করা যায় না, তাহলে 3 ছাড়া 12, 12 হচ্ছে এদের লসাগু। সো আমি দুটো ভাবে করে দিচ্ছি। 12 করতে হবে, সমহর করে ফেলবো। সো নিচে 12 করতে হলে 3 দ্বারা গুণ করতে হবে, উপরেও 3 দ্বারা গুণ। এখানে নিচে 12 করতে হলে 4 দ্বারা গুণ করতে হবে, উপরেও 4 দ্বারা গুণ। এখন কিন্তু যোগ চিহ্ন দিয়েছে, কমা কিন্তু না, এটা মাথায় রাখতে হবে। 3/12 যোগ 4/12, ঠিক আছে। এখন যখন সমহর হয়ে গেল, সো 12 এবং 12 এর লসাগু 12। নিয়ম হচ্ছে 12 দিয়ে 12কে ভাগ করব। নতুন আইটেম শিখতেছো, ভালো করে মনোযোগ দাও। 12 দিয়ে 12কে ভাগ করো, তাহলে কত হবে? 1। এই ভাগফলের সাথে উপরের সংখ্যাটা গুণ করতে হবে, তা 3 1 3 যোগ 12 দিয়ে 12কে ভাগ করলে কত হবে? 1।
4 দিয়ে 1কে গুণ করলে 4 একে 4, দ্যাট মিনস ফাইনাল রেজাল্ট যেটা পেলাম 7/12 বা 12 ভাগের 7 ভাগ। এই যে এটার যোগ হচ্ছে এটা। আর এটাকে আরেকটা ভাবে করা যায়, সেটা কিভাবে করা যায় এটা অন্য একটা অঙ্ক দিয়ে দেখাই দিচ্ছি। তাহলে তোমরা কি করলা, একই অঙ্ক না হয়ে দুটো ভিন্ন ভিন্ন অঙ্ক হচ্ছে। আরেকটা অঙ্ক শিখি আমরা, 1/4 যোগ আমাদের পাঠ্য বই আছে 2/5। পাঠ্য বইয়ের কত নম্বর পৃষ্ঠা? এটা হচ্ছে পৃষ্ঠা 56, এখানে আলোচনা করা আছে। তো দেখো, এর আগে আমরা শিখেছি সমহর করে। সমহর করবো না, তাছাড়াও করা যায়। একটা দাগ দিয়ে দিলা, এখানে হরকে 4 এবং 5, 4 এবং 5 এর লসাগু নির্ণয় করবা। 4 এবং 5 এর লসাগু হচ্ছে 20, সো এখানে 20 দিয়ে দিলাম। আমি আবারও বলছি, আমি একবারে করছি লসাগু। তোমাদের যদি লসাগু বুঝতে অসুবিধা হয়, প্লিজ তোমরা আগে টিউটোরিয়ালগুলোতে একটু সময় দিয়ে শেখো। গুণিতক এবং গুণনীয়ক চ্যাপ্টারের সমস্ত কিছু তোমরা শিখে যাবা। 4 এবং 5 এর লসাগু 20। এরপর নিয়ম হচ্ছে 4 দিয়ে 20কে ভাগ করতে হবে। কত হবে? 5। 5-এর সাথে উপরে একটা গুণ, 5 1-এ 5, যোগ চিহ্ন দিয়ে দিলাম। যোগ বিয়োগ যা থাকবে তাই দিতে হবে। 5 দিয়ে 20কে ভাগ কর, কত আসবে? 4। 4-এর সাথে 2 গুণ করতে হবে, এই যে এখানকার যে লব সেটাকে গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে 4-এর সাথে 2 গুণ করলে 4 2-এ 8, উপরে পেলাম 8 আর 5 যোগ করলে হবে 13, নিচে পেলাম 20। এটা হচ্ছে রেজাল্ট। এইটার থেকে তুলনামূলক এটা খুব দ্রুত হয়। সো তোমাদেরকে এইটাই করতে হবে, কারণ একটা যোগ বা বিয়োগে এত বেশি সময় নেওয়া যাবে না, কালক্ষেপণ করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? সো ভগ্নাংশের যোগ শিখলাম, এরপর আমরা একটু বিয়োগে মনোযোগী হই। ভগ্নাংশের বিয়োগ একই রকম প্রসেস, যোগ আর বিয়োগ আলাদা কিছু না। একসঙ্গে যখন সরল করবো আমরা ভগ্নাংশে, তখন আবার যোগ বিয়োগ একসঙ্গে থাকবে, তখনও সেটা কিভাবে করতে হয় শিখবো আমরা। বিয়োগে আছে 8/3, 8/3 বিয়োগ 1/4। হ্যাঁ, এখন দেখো, যদি পরের নিয়মটাকে ফলো করি, পরেরটাকে লম্বা দাগ দিয়ে দিলাম। 8 এবং 4-এর লসাগু কত? 8 এবং 4-এর লসাগু হচ্ছে 8, কারণ 4 দিয়ে 8কে ভাগ করা যায়, 8 লিখলাম। নিয়ম কি? 8 দিয়ে 8কে ভাগ করতে হবে, রেজাল্ট আসবে 1। 1-এর সাথে 3 গুণ, 3 1-এ 3, বিয়োগ চিহ্ন। 4 দিয়ে 8কে ভাগ করতে হবে, রেজাল্ট হবে 2। 2-এর সাথে 1 গুণ, 2 1-এ 2, 3 থেকে 2 বাদ দিলে 1, 1/8 হচ্ছে আমার রেজাল্ট। আচ্ছা, এরপর আরেকটা অঙ্ক করি। 5/6, 5/6 বিয়োগ 3/8, 3/8। এই অঙ্কগুলো সবগুলো আছে পেজ নাম্বার 57-এ, 57 নম্বর পৃষ্ঠায়। হ্যাঁ, 8 এবং 6 লসাগু নির্ণয় করো। 8 এবং 6 লসাগু কত সেটা পারতে হবে। হ্যাঁ, না যদি পারো, যদি মনে হয় অসুবিধা হচ্ছে, পাশে করে ফেলবা। 8 এবং 6 জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করো, 4 2 8, 3 2 6, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, 1 ছাড়া। সো 2 গুণ 4 গুণ 3, 3 4 12, 12 দিয়ে কত? 24, 24 হচ্ছে লসাগু। সো 6 এবং 8-এর লসাগু কত? 24, এখানে লিখলাম 24, 24। ওকে, এরপর 6 দিয়ে 24কে ভাগ করবো, কত আসবে? 4। 4-এর সাথে 5 গুণ করো, 4 5 কত? 20, বিয়োগ 8 দিয়ে 24কে ভাগ করো, 3। 3-এর সাথে 3 গুণ, 3 3-এ 9। 20 থেকে যদি এখন 9 বাদ দাও, তাহলে রেজাল্ট আসতেছে কত তোমার? সিম্পলি 11, নিচে 24। বাস, এই হচ্ছে আমার ভগ্নাংশের বিয়োগ। কত সিম্পল, ঠিক আছে? সো ভগ্নাংশের যোগ শিখলাম, ভগ্নাংশের বিয়োগ শিখলাম। এরপর যোগ বিয়োগ আমরা একসাথেই শিখবো, সেটাকে আমরা বলি ভগ্নাংশের হিসেব বা ভগ্নাংশের সরল, দুটোকে আমরা বলতে পারি। তো এরপর একটু আমরা আলোচনায় যাই, খালি ঘর পূরণ। খালি ঘর পূরণ আমরা কিভাবে শিখতে পারি, এই আলোচনায় যাই। খালি ঘর পূরণ ইজ ভেরি সিম্পল। তোমাকে দুটো ভগ্নাংশ দেওয়া থাকবে পাশাপাশি। হ্যাঁ, একটা ভগ্নাংশকে ফলো করে অন্য একটা ভগ্নাংশের একটা ঘর পূরণ করতে হবে। তো তোমাদের পেজ নাম্বার 61-তে এটা আলোচনা করা আছে। আমি ক নাম্বার দিলাম। ক নম্বরে আলোচনা আছে, উপরে 3 আছে, নিচে 7, সমান চিহ্ন দিয়ে এইখানে লেখা আছে 28, উপরে একটা ফাঁকা ঘর আছে। এই ফাঁকা ঘরে কোন সংখ্যা হবে সেটা বের করতে হবে। খ নম্বর দেই, খ নম্বর দিয়ে লিখে দেই, উপরে আছে 12, নিচে আছে 20, সমান চিহ্ন দিয়ে এখানে আছে 5, এখানে কি হবে সেটা বের করতে হবে। এই তো, এইটা হচ্ছে আমাদের খালি ঘর পূরণ। তো একটু দেখি, প্রথম ক্ষেত্রে আমরা পেয়েছি এটা একটা ছোট ভগ্নাংশ, এটা অ্যাকচুয়ালি লঘিষ্ঠ রূপ। হ্যাঁ, তো আমরা দেখব দুটো ভগ্নাংশের হর কি আছে, একটা 7 আছে, একটা 28 আছে। এই 7 দিয়ে 28কে ভাগ করতে হবে, অর্থাৎ 7 কিন্তু এখানে এই সমান চিহ্ন দিয়েছে, মানে কি? সমান চিহ্ন মানে এই দুটো ভগ্নাংশ অ্যাকচুয়ালি তাদের মান সমান, তারা দুইজনই সমতুল ভগ্নাংশ। তো সমতুল ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি শিখেছি? যে তাদের মান সমান, তাই না? তা মান সমান কেমন করে হয়েছে? কাটাকাটি করেই তো হয়েছে। তো দেখতে হবে 7কে 28 করতে হলে কি করতে হয়?
4 দ্বারা গুণ করতে হয়। সো সাথে সাথে যদি 4 আমি গুণ করি, 4 7 28 হয়, তাহলে একই রকম সংখ্যা উপরে আমার গুণ করা লাগে। তাহলে 3 4 কত 12, এখানে অ্যাকচুয়ালি আসবে কত 12। এরপর তুমি এটাকে পাশে নিয়ে সলভ করতে পারো, ঠিক আছে? দেখো তাহলে বুঝতে পারবা 12/28 লঘিষ্ঠ রূপ। এই আরেকটা আইটেম শিখে যাচ্ছি, লঘিষ্ঠ রূপ, ভগ্নাংশ লঘিষ্ঠকরণ। এটাকে 2 দিয়ে কাটি 14 2 28, এটাকে 2 দিয়ে কাটি কত 6, এটাকে 2 দিয়ে কাটি কত হবে 3, এটাকে 2 দিয়ে কাটি কত হবে 7। ফাইনাল রেজাল্টটা কত আসলো 3/7 বা 7 ভাগের 3 ভাগ। এই যে 7 ভাগের 3 ভাগ, ঠিক আছে? সেম ওয়ে এইবার এইখানে আমার কি মানে বড় অংশটা দেয়া আছে, ঠিক আছে? তো এই আমরা কম্পেয়ার করব হরগুলোকে। হ্যাঁ, 5 এখানে আছে 20, সো 5-এর সাথে কত গুণ করলে 20 হয়, বা 5 দিয়ে তুমি এটাকে সরাসরি ভাগ করতে পারো, রেজাল্ট আসবে কত 4, যদি ভাগ করো 4, ঠিক আছে? এখন তুমি কি করবে, এখন কি গুণ করবা, এখানে কোথাও গুণ করলে রেজাল্ট আসবে। এটা তো বড় ভগ্নাংশটা সামনে দিয়েছে, এটা যেটা পিছনে ছিল এটা সামনে দিয়েছে। সো তখন তুমি কি করবা, এই 4 দিয়ে এই 12কে ভাগ করবে। এর আগে করছো গুণ, এইবার করবা ভাগ। 4 দিয়ে 12কে যদি ভাগ করো 3 4 12, সো এখানে আসবে কত, এখানে আসবে 3। এখন তুমি গুণ করে দেখো, 4 5 20, 3 4 12, বা শেষ। এখানে যদি কাটাকাটি করো, এটাকে কাটো, কত দিয়ে কাটবা, ধরো এটাকে তুমি 4 দিয়ে কাটলা, 4 দিয়ে কাটলে আসবে 5, এটাকে 4 দিয়ে কাটলে আসবে 3। এই যে 5 ভাগের 3 ভাগ, 5 ভাগের 3 ভাগ। বুঝতে পারছো? এগুলো হচ্ছে টেকনিক। এটা আমরা যত বেশি প্র্যাকটিস করব, আমরা এগুলো তত বেশি শিখতে পারবো ইনশাআল্লাহ। এরপর আমরা আলোচনা করব বিপরীত ভগ্নাংশ নিয়ে। বিপরীত ভগ্নাংশ খুবই ইম্পর্টেন্ট। যারা বৃত্তি পরীক্ষা অ্যাটেন্ড করবা, 1 মার্কও তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। একটা মার্কও তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি কমিটমেন্ট করছি তোমাদের সাথে, তোমরা যদি নিয়মিত টিউটোরিয়ালগুলো আমার দেখো, ম্যাথসে 100-এ 100 কিভাবে পেতে হয় তোমরা এটা ইজিলি শিখে যাবা। জাস্ট তোমাকে কি করতে হবে, টেকনিকগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, যে একটা অঙ্ক তুমি করছো, কতটুকু বুঝে করছো, তোমার ওই অঙ্কটা সম্পর্কে আয়ত্ত কতটুকু আসতেছে। তুমি যদি বুঝে না করো বাবা, তাহলে আগামী দিনে আরো তুমি অসুবিধায় পড়বা। কারণ এখন যুগটাই এমন, প্রত্যেকটা কিছুতে অ্যানালাইসিস প্রয়োজন। হ্যাঁ, এবং টেকনিক, যে যত বেশি টেকনিক পারে তার লেখাপড়া করা তত বেশি সহজ। ঠিক আছে, আমি তোমাদেরকে সহযোগিতা করবো, শুধু এতটুকুই। তো আজকের আমাদের ফাইনাল আলোচনা হচ্ছে বিপরীত ভগ্নাংশ। এটা নিয়ে একটু আলোচনা করি, ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট খুব ছোট একটা অংশ, খুবই ছোট একটা অংশ। আমি লিখলাম 2/7, 2/7। এই যে 2/7 বা 7 ভাগের 2 ভাগ, আমাকে বলবে এর বিপরীত ভগ্নাংশটি লিখো, বা নিচের কোনটি এর বিপরীত ভগ্নাংশ। বিপরীত মানে হচ্ছে লব, মনে রাখো, লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। দ্যাট মিনস এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে কত, 7/2। খেয়াল করো কত ইজি। 2/7 ছিল, 7 ভাগের 2 ভাগ ছিল, এটা জাস্ট কি করেছি, লবের জায়গায় হর নিয়ে গেছে, হরের জায়গায় লব নিয়ে গেছে। এটা হচ্ছে বিপরীত ভগ্নাংশ। আমাদের আরো কিছু ভগ্নাংশ দিতে পারে। মনে করো যে 11/5 এর বিপরীত ভগ্নাংশ লিখো। কি করতে হবে, হরকে লবে নিয়ে যেতে হবে, লবকে হরে নিয়ে যেতে হবে, অর্থাৎ 5/11 এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে কত, এইটা। সিম্পল, ঠিক আছে? সো বিপরীত ভগ্নাংশ কত সহজে আমরা শিখে গেলাম। সো আমার মনে হয় পাঠ্য বইয়ের যে আলোচনাগুলো সেগুলোকে আমরা কভার আপ করতে পেরেছি। ভগ্নাংশের তো বিশদ আলোচনা, মোটামুটি সাধারণ ভগ্নাংশ নিয়ে যা যা ছিল আমরা সবকিছুই কভার করেছি। এরপর আমরা একদম আমাদের যে মূল আলোচনা সেটাতে ইনশাল্লাহ হাত দিব। ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে বলবো, তোমরা এই যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব যে আলোচনাগুলো করলাম, এগুলো আবার একটু প্র্যাকটিস করো। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার এগুলো শিখতে সহজ হবে। আর টিউটোরিয়াল কিন্তু বড় হবে। যারা তোমরা আমার ভিডিও দেখছো তাদেরকে আমি বলি, একটা টিউটোরিয়াল মোটামুটি যদি আমি 40 মিনিট করি, তাহলে আমার মনে হয় তোমাদেরকে আমি বেটার কিছু শেখাইতে পারবো। এই যে তোমরা বেশিক্ষণ দেখবা না টিউটোরিয়াল, এই জন্য ছোট ছোট করে করছি, নিজের কাছে একটা অতৃপ্তি কাজ করে। হ্যাঁ, সো তোমরা অবশ্যই কমেন্ট সেকশন জানাবে যে বাংলাদেশের কে কোন অঞ্চল থেকে আমার টিউটোরিয়ালগুলো নিয়মিত দেখো। তো তৃতীয় পর্বে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।